তো মার জন্যই আমার প্রথম রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা 2010-11 ডান্স বাংলা ডান্স সিজন 6, এবং টাচউড আমাদের সিজনটা খুব ভাইরাল হয়েছিল। একদমই তাই, গডফাদার না হলেও মানে জিয়ের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় আসতে পারব। আমি খেলায় খেলায় একটা ভিডিও করলাম, তখন বাদশার ওই সংটা, হ্যাঁ, দ্যাট সং খুব ভাইরাল হয়ে গেল। তারপর দেখলাম একটা ভিডিও প্রত্যেকটা 1 মিলিয়ন, 2 মিলিয়ন, 3 মিলিয়ন এরকম যেতে শুরু করলো। আমি নাচটাকে পাগলের মতো ভালোবাসি, হয়তো জানি না তুমিও বিশ্বাস করবে কিনা বা অডিয়েন্স বিশ্বাস করবে কিনা। ডান্সের চ্যানেল থেকে বেসিক্যালি কোনো ইনকাম আসে না আমার কাছে। তো অনেক 2000 মানুষ আমার ফেসবুক প্রোফাইল, ইট ওয়াজ নট ইভেন মাই পেজ, সেখান থেকে যখন কমেন্ট করছে যে আমরা মেনে নিতে পারছি না, আমরা শ্রীতমাকে আবার দেখতে চাই, এমজি মানে মিঠুন চক্রবর্তী, ওনার মতো মানুষ নাই মনে রাখতে পারে, খারাপ মেয়ে, একটা অসভ্য মেয়ে, কেন চলে যাও না অর্জুনদা আর মিলির মধ্যেখান থেকে, তুমি তো একটা কাঁটা। নমস্কার, আজকের বৈঠকখানার আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি এই প্রবল গরমে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সঙ্গে আনন্দে দিন কাটাচ্ছেন। আজ থেকে 3 বছর আগে আমাদের পৃথিবীতে কোভিড হিট করে এবং আমরা লকডাউন ফেস করি। এই লকডাউনের সময় প্রচুর ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট নিজেদের পরিচয় খুঁজে পায় বা নিজেদের কাজ ইউটিউব মাধ্যম হোক বা অন্য সোশ্যাল মিডিয়া মাধ্যম হোক আমাদের দেখানো শুরু করে। ঠিক এইরকম সময় থেকেই আমাদের আজকে যিনি অতিথি, তার যাত্রাপথ শুরু। তিনি একজন খুব নামকরা নৃত্যশিল্পী এবং খুব ভালো অভিনেত্রী। অবশ্য কোভিডের আগেও তাকে আমরা দেখেছি আমাদের বাংলার এক জনপ্রিয় রিয়ালিটি শোয়ের তিনি পার্টিসিপেন্ট ছিলেন। তাই চলুন আপনাদের সঙ্গে আর বেশি বকবক না করে তার সঙ্গে আলাপ করাই। এবং আজকের অতিথি মিস শ্রীতমা বৈদ্য। নমস্কার। 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 তা শ্রীতমা, কেমন লাগছে আজকে আমাদের বৈঠকখানায় এসে? খুব ভালো লাগছে। বেসিক্যালি এটা আমার এরকম ধরনের প্রথম ইন্টারভিউ, তো একটু নার্ভাসও আছি, কিন্তু ইন্টারেস্টিং লাগছে। কারণ সত্যি কথা বলতে এই যে জার্নিগুলো যে শেয়ার করার একটা মাধ্যম, এটা বোধহয় এইরকম ইন্টারভিউ ছাড়া পসিবল নয়। এবং এই যে আমরা এত হার্ডওয়ার্ক করে এই জায়গাগুলো তৈরি করি এবং এই কথাগুলো যখন অডিয়েন্সকে আমরা শেয়ার করতে পারি, আমার মনে হয় আমাদের গল্পগুলো শুনে এরকম প্রচুর আরও শিল্পী আছে যারা আমাদের থেকে ইন্সপায়ার হতে পারে, যারা হয়তো ঘরে বসে স্বপ্ন দেখে যে সত্যি যদি এরকম জায়গায় আমরাও যেতে পারতাম। তাদের হয়তো মনে হয় যে জায়গাগুলো প্রচণ্ড কঠিন বা কোথায় ফ্লজ থাকা, সেইগুলো শিফট করে গেলে আরও বেশি জার্নিটা সহজ হবে। তো সেই দিক থেকে এই ধরনের ইন্টারভিউ সেই রকম শিল্পীগুলোর জন্য খুব বেশি প্রয়োজন। আই এম ভেরি হ্যাপি টু বি হিয়ার। থ্যাংক ইউ সো মাচ। শুনে খুব ভালো লাগলো। আমাদেরও এটাই ইচ্ছা যে যেসব শিল্পী বা যেসব শিল্পীদের গল্প দর্শক জানতে পারছে না, কারণ শিল্পীদের একটা কাজের মাধ্যমে দর্শক দেখে একদম তার জীবনে কি চলেছে, তার জীবনের যে কি কষ্ট, সেটা যদি দর্শক জানে, দর্শক থেকে বড় ব্যাপার হয়তো তুমি জানো না তোমার মধ্যে কোনো শ্রীতমা বৈদ্য বাচ্চা এখন সে চেষ্টা করছে, এখন সে তোমাকে দেখে ইন্সপায়ার হতে পারে, সে কাজ করতে পারে। আমার মনে হয় এটা আমাদের কাছে বিশাল বড় পাওনা, যদি আমরা কাউকে ইন্সপায়ার করতে পারি। একদম একদম। খুব ভালো লাগলো শুনে। তাহলে আমরা আমাদের আলাপচারিতা শুরু করি, আড্ডা শুরু করি। তা যারা যারা শ্রীতমা বৈদ্যর ফ্যান বা কাজ দেখেছেন তারা তো অলরেডি জানেন তিনি কি ভালো অভিনয় করেন আর কি ভালো নৃত্যশিল্পী। তা আমরা সেটাই আসবো। তার আগে আমরা জেনে নিই যে উনি জীবনে প্রথম কি আর শুরু করেছেন। তাহলে যদি আমরা তোমার স্কুলিং বা বাচ্চাবেলার সম্বন্ধে একটু বলো দর্শকদের। ওকে, তো আমি একটা নাটশেলের মতো করে গোটা বিষয়টা শেয়ার করছি তোমার জন্য এবং আপনাদের সকলের জন্যে। তো বেসিক্যালি আই এম ফ্রম চিত্তরঞ্জন। চিত্তরঞ্জন ইজ ইন বর্ডার অফ ঝাড়খণ্ড। তো সেখান থেকে আমার প্রথম স্কুলিং শুরু। সেন্ট জোসেফস কনভেন্টে পড়তাম এবং একটা কথা বলতে আমার দ্বিধা নেই, আমার বাবা মা বরাবরই আমার ডান্সের প্রতি খুব সাপোর্টিভ। কিন্তু একটাই আমার বাড়ি থেকে বিষয় ছিল যে তুমি যেটাই করো প্রথমে এডুকেশনটা কমপ্লিট করতে হবে। কারণ আমার মনে হয়
এডুকেশনাল নলেজটা যে কোনো প্রফেশনে প্রয়োজন। আমরা অনেকেই ভাবি যে বোধহয় অ্যাক্টিং করলে পড়াশোনা না জানলেও চলে, বা শুধুমাত্র হয়তো আমরা 5 to 9 জব করলেই স্টাডি ম্যাটেরিয়াল আমাদের ভিতরে থাকলে আমরা বোধহয় প্রগ্রেস করতে পারবো। কিন্তু আমি একদম অনেস্টলি লাইফ এক্সপিরিয়েন্স থেকে বলছি, প্রত্যেকটা মানুষের একটা সার্টেন লেভেল অফ দি এডুকেশন থাকাটা খুব দরকার। ইটস ভেরি নেসেসারি। তো সেই জায়গা থেকে আই এম রিয়েলি থ্যাঙ্কফুল টু মাই পেরেন্টস। আজকে আমি ফিল করতে পারছি যে সেটা কতটা প্রয়োজন। ছোটবেলায় মনে হতো যে কি দরকার, কি লাভ ঠিক আছে, হ্যাঁ, মানে এটা নয়, আই ওয়াজ ভেরি স্টুডিয়াস, আমি পড়াশোনা করতে ভালোবাসতাম, কিন্তু নাচটা আমার কাছে এতটাই প্রিয় ছিল। এবং যারা হয়তো আইসিএসসি বোর্ডে পড়াশোনা করে বা করছে, তারা জানে যে আইসিএসসি বোর্ডের একটা বিশাল প্রেশার থাকে। তো একটা স্টেজে গিয়ে না, মানে আমিও হাল ছেড়ে দিয়েছিলাম যে কিভাবে কন্টিনিউ করব, বিকজ পড়াশোনার এত প্রেশার, তার সাথে নাচটাকে বজায় রাখা। কিন্তু ওই না, আমার একটা ব্যাক অফ দ্য মাইন্ড একটা ওই বলে না স্পাইন ছিল যে না, তোকে দুটোই কন্টিনিউ করতে হবে। প্রচুর হার্ডশিপস ফেস করেছি, স্ট্রাগেলও এসছে, যে না হয়তো পারবো না, কিন্তু জাস্ট ঠাকুরকে বলেছি, ঠাকুর আমাকে সাহায্য করো, শক্তি দাও, যাতে আমি দুটো কন্টিনিউ করতে পারি। এবং সত্যি কথা বলতে মফস্বল থেকে আসা আমি একজন খুব সিম্পল মধ্যবিত্ত বাড়ির মেয়ে। তো অবশ্যই ছোটোবেলা থেকে প্রচুর স্বপ্ন দেখেছি যে নাচ শিখেছি, সেটাকে একটা ভালো ইন্টারন্যাশনাল জায়গায় নিয়ে যাব, এবং অভিনয়টা করার ইচ্ছে আমার ছোটোবেলা থেকেই ছিল। কিন্তু ডান্সটা যেভাবে আমি শিখেছি, অভিনয়টা কোনোদিনও আমি মানে কোনো প্রপার ট্রেনিং বা পুঁথিগত বিদ্যা আমার কোনোদিনই ছিল না। কিন্তু ওই যে বলে না, ডান্স এবং অভিনয়, মানে আমরা যখন নাচ করি প্রত্যেকটা জিনিসকেও আমাদের এক্সপ্রেস করতে হয়, একদম। মুদ্রা হোক, অভিনয় হোক। তো কোথাও একটা গিয়ে আমার ফিলিং আসতো যে এই যে নাচটাও আমরা ব্যাখ্যা করছি, সেটাও তো একটা এক্সপ্রেশন দিয়ে, জেস্চার দিয়ে। তো আই অলওয়েজ ফাউন্ড আ কানেকশন বিটুইন অ্যাক্টিং অ্যান্ড ডান্সিং। তো সেই জায়গা থেকে আমার এটা ছিল যে আমি যদি নাচটা শিখেছি, আমি অভিনয়টা করতে পারবো। হ্যাঁ, হয়তো যারা অভিনয় নিয়ে পড়াশোনা করেছে বা শিখেছে বা বিভিন্ন ভালো ভালো জায়গায় থিয়েটার করেছে, গুরুদের কাছে শিখেছে, হয়তো তাদের তুলনায় না হলেও আই হ্যাভ দ্যাট উইদিন মি। অ্যান্ড আমার ইচ্ছে, মানে আই ওয়াজ ডিটারমাইন্ড যে টাইম লাগুক, সময় লাগুক, প্রচুর স্ট্রাগল করতে হবে, আমি জানি, বিকজ আমার কোনো গডফাদার ছিল না। এবং সত্যি কথা বলতে ওই চিত্তরঞ্জনের বাড়িতে বসে স্বপ্ন দেখা যে কলকাতার বুকে নিজের একটা নাম তৈরি করা, একটা স্ট্যাম্প করা, ইটস ভেরি টাফ, ভেরি ভেরি টাফ। আজকে যখন আমি আমার ইন্ডাস্ট্রিতে, কোর ইন্ডাস্ট্রিতে বলতে গেলে 1 বছর 1.5 বছর, আর যদি আউট ইন্ডাস্ট্রি বলো সেখানে প্রায় 2-3 বছর হয়ে গেল। তো সেই জায়গা থেকে যখন আমি আজকে নিজের জার্নিটা দেখি, এই যে আজকে আমি তোমাদের এখানে এসে ইন্টারভিউ দিচ্ছি, কোথাও না কোথাও তো মানে তোমাদের সাথে আমার কোনো পার্সোনাল আলাপ পরিচয় নেই। না। তোমরা আমার কাজ দেখে বা আমার ইউটিউব চ্যানেল হোক, আমার অভিনয় হোক, তোমরা আমাকে অ্যাডমায়ার করেছো যে না, একদম। এই মেয়েটার মধ্যে কিছু একটা আছে যেটা মানুষ ভালোবাসছে একদম দেখতে। একদম। তো আমার মনে হয় শিল্পী হিসেবে সেইটাই সব থেকে বড় পাওনা। এই তোমাদের মতো মানুষরা শিল্পী তৈরি করে, অডিয়েন্স মেক্স আর্টিস্ট। তো সেই জায়গা থেকে এইটুকু আমি মানুষের মনে তৈরি করতে পেরেছি যে তারা আমার নাচ, তারা আমার অভিনয় দেখতে ভালোবাসে। আই থিঙ্ক এর থেকে বড় পাওনা হতে পারে না, না। একদমই না। তো আমি একটু ডিভিয়েট হয়ে না, না, গেছিলাম। বলো। তো সেখান থেকে আমার স্কুলিং শুরু হুম। সেন্ট জোসেফস কনভেন্টে, এবং ছোটোবেলায় 2010-11 আমার প্রথম রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা, সেটাও আমার মা বাবার ইচ্ছেতে অবভিয়াসলি। কারণ আমার মা সবসময় চাইতো যে তুই নাচটাকে একটা অন্য জায়গায় নিয়ে যা, যাতে 10 কোটি মানুষ তোর নাচ দেখে ইন্সপায়ার হয়, এবং তারা যাতে বলে যে দিদি আমি তোমার মতো পারফর্ম করতে চাই। সুন্দর একটা চিন্তা। একদমই তাই। তো সত্যি কথা বলতে মা বাবা দুজনেই, কিন্তু মায়ের ক্রেডিটটা অনেক বেশি। আমি বোধহয় বলতে বলতে কেঁদেই দেবো, কারণ মানে আমার মা না থাকলে আমি এই জায়গায় কোনোদিনও আসতে পারতাম না। সো ইটস আ লং জার্নি। আমি যতটা মানে স্ট্রাগল করেছি, আমার মা বোধহয় তার থেকে দ্বিগুণ স্ট্রাগল করেছে। তো মার জন্যই আমার প্রথম রিয়ালিটি শোতে পার্টিসিপেট করা 2010-11 ডান্স বাংলা ডান্স সিজন 6, এবং টাচউড আমাদের সিজনটা খুব ভাইরাল হয়েছিল।
কোনো রিয়ালিটি শো 1-1.5 বছর চলে না, চলেছিল এবং গিনিস রেকর্ড করেছিল। অ্যান্ড ফাইনালিস্ট ছিলাম আমি। ফাইনালে গিয়ে বেসিক্যালি আই হ্যাড টু কুইট দ্য শো, কারণ আমার স্কুল সাপোর্ট করছিল না। আচ্ছা, যেহেতু আমার আইসিএসসি বোর্ড ছিল, তো 1 বছর হয়ে গেছিল নেক্সট ক্লাস প্রমোশনের বিষয়। তো সেইভাবে আই হ্যাড টু কুইট। কিন্তু একটা রিয়ালিটি শো করার পর হয় না, প্রচুর কিছু শেখা যায়। বিকজ রিয়ালিটি শোতে আমরা যেভাবে মানে কি বলবো, যেই খাটনিটা, যে প্রেশারটা যায়, সেটা কোনো কিছুতে যায় না। মানে আজকে আমি সিরিয়াল করছি, আজকে আমি মুভি করছি, কিন্তু আমি স্টিল বলবো রিয়ালিটি শো যে করে আসবে, সে যেই জিনিসটা শিখে আসবে বা তার মধ্যে ইনস্টিলড হয়ে যাবে, সেটা আর কোথাও থেকে তুমি প্রেশার পাবে না। সিচুয়েশনে কাজ করা বলেছো। প্রচুর প্রচুর, মানে এক একটা স্লটে 7টা-8টা করে ডান্স মনে রাখা, এবং বিভিন্ন স্টাইল, আর প্র্যাকটিস টাইমও থাকতো না। রাতের মানে হয়তো আমরা শ্যুট করছি, ওদিনই রাত্রে পরের এপিসোডের নাচ তোলা হচ্ছে। ও বাবা, মানে এরকম, ধরো সারাদিন আমরা শ্যুট করেছি, মেকআপ তুলে পরের দিন মানে ওই সারা রাত আমরা রিহার্স করলাম, নেক্সট ডে আবার শ্যুট। তো এরকম যে পিয়ার প্রেশারের আন্ডারে কাজ করার যে একটা হ্যাবিট হয়ে যায়, সেটা আই থিঙ্ক কোথাও হয় না। সো আই উড সাজেস্ট তোমরা যারা মানে স্বপ্ন দেখো, তারা অবশ্যই রিয়ালিটি শোতে পার্টিসিপেট করো। অনেকে বলে যে রিয়ালিটি শো খারাপ, রিয়ালিটি থাকে না। আমি বিলিভ করি না, বিকজ আমি তো আমার সাথে যেটা ঘটেছে সেটা বলবো। এবং সত্যি কথা, জি বাংলার হাত ধরে আমার জার্নি শুরু এখনও। তো জি বাংলা ইজ ফ্যামিলি হোম ফর মি, বিকজ ওরা না থাকলে আমি এই জায়গায় আসতেও কোথাও পারতাম না না। কোথাও তোমার কাইন্ড অফ গডফাদার সিনেমি। একদমই তাই, গডফাদার না হলেও মানে জিয়ের সাপোর্ট ছাড়া আমি কোনোদিনও এই জায়গায় আসতে আমরা ওই পারতাম সেন্সে না। বললাম, ঠিক হ্যাঁ কি হ্যাঁ, কি ওয়ার্ড বলে অবশ্যই আমার আইডিয়া নেই ওটা। অবশ্যই ঠিক আছে। অবশ্যই, কারণ যদি কোনো পার্টিকুলার মানুষ গডফাদার না থাকে, কোনো ইনস্টিটিউশন, কোনো চ্যানেল, একদম। তো যার হাত ধরে আমার এই জায়গায় আসা, তো অবভিয়াসলি জি ইজ মাই গডফাদার, বলতে গেলে সেটাই। তাহলে দর্শকরা আপনারা জানলেন সীতমার প্রথম দিককার জার্নি, এবং কি করে ডান্স বাংলা ডান্স থেকে তিনি একটা টাইম কাইন্ড অফ সুপারস্টারের মতো হয়ে যান, তাই তো? ভুল বলছেন নিশ্চয়ই। সুপারস্টার না, তবে হ্যাঁ একটা মানুষের পরিচিতি তো অবশ্যই অবশ্যই। পেয়েছিলাম। তা ডান্স বাংলা ডান্সের পর তো তুমি অনেকটা টাইম গ্যাপ নিয়েছো স্কুলিং এর জন্য, হুম। তো ওই টাইমটা কি করছিলে? ওই টাইমটা তো পড়াশোনা অবশ্যই, যেটার কারণে গ্যাপটা নেওয়া, কিন্তু নাচটা কোনোদিনও ছাড়িনি, কারণ যেটা বললাম যে স্বপ্ন ছিল যে আমাকে বড় কিছু করতে হবে। তো সেই জায়গাটা থেকে আমি যদি আর্টটার থেকে দূরে চলে যাই, আমি তো আবার রিজিউম করতে পারবো না বিষয়টা। তো সেটা শেখাটা কন্টিনিউ ছিল। তারপর আফটার স্কুলিং গট ওভার, আমার প্রথম কলকাতা আসা হচ্ছে 12-এর পর, আইএসসি দেওয়ার পর। আই শিফটেড উইথ মাই মম এখানে। তার সালটা কখন? 2019 19, 2019-এই আমি আইএসসি দিই, তারপর এখানে শিফট করি। এবার এখানে আসার পর আমি কলেজ শুরু করি ভবানীপুর এডুকেশনে, ইংলিশ অনার্স। সাডেনলি যেটা হয় যে করতে করতে লকডাউন, কোভিড, তো সেটাতে অ্যাকচুয়ালি আমি খুব অ্যাফেক্টেড হয়ে গেছিলাম, কারণ আমার মনে হয়েছিল এই তো আমি এলাম, আমার আমি সঙ্গে তো এমন কেমন হলো? এক্স্যাক্টলি এটা, যে আমি মাকে বলতাম যে মা আমার সাথেই এটা কেন হলো। কারণ দেখো, অ্যাজ আই টোল্ড, যে যাদের গডফাদার থাকে না তাদের সময় লাগে, বাট আমি মনে করি তারা যখন করে দ্যাটস লং লাস্টিং। Yeah. তাদের সাকসেসটা খুব সহজে আসে না। ওই পরিশ্রমটা ভাঙতে 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 একদমই তাই। তো সেই জায়গা থেকে আমি মাকে প্রশ্ন করতাম যে আমি তো সবে কলকাতায় এলাম, আমি তো পেলামই না সুযোগ। তো মা তখন বলল যে ঠিক আছে, দেখ এটা তো আমাদের কারোর হাতে নেই, তোকে এর মধ্যেই কিছু একটা করতে হবে। তো এই যে বলি না, সব সময় আমার কোনো প্রগ্রেসের পিছনেই কনস্ট্যান্ট প্রেশার আমার মাই ছিল। তুমি ভীষণ লাকি। সত্যি লাকি, মানে আমি টাচউড, আই এম ভেরি লাকি টু হ্যাভ সাচ পেরেন্টস, আর স্পেশালি মাই মাদার, শি ইজ আ জেম ফর মি। তো বেসিক্যালি কি হয়, লকডাউন যখন পড়ে, কলেজ সব বন্ধ হয়ে যায়, তো আমার কাছে আর কোনো অপশন ছিল না, আমি বাড়ি চলে গেলাম চিত্তরঞ্জন। ঠিক আমি আছে। এখানে থামাচ্ছি। কাকিমা, আপনি নিশ্চয়ই দেখছেন, আমাদের সবার তরফ থেকে এবং আরো অনেক অডিয়েন্সের তরফ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। নাহলে এরকম একজন অভিনেত্রীকে আমরা পেতাম না আজকের আমাদের মঞ্চে। এবং লাভ ইউ মা। আর শুরু করো, তুমি বলো। তো তারপর হচ্ছে আমরা চিত্তরঞ্জন চলে গেলাম। চিত্তরঞ্জন যাওয়ার পরে
তো কি করব লকডাউনে, বেসিক্যালি করার অ্যাজ সাচ কিছু নেই, সব কিছু বন্ধ। এবং আমি যেখানে থাকি চিত্তরঞ্জন, সেখানে যেহেতু একটা রেলওয়ে প্রটেক্টেড এরিয়া, তো সেখানে মানে রেস্ট্রিকশনটা আরও বেশি ছিল। ঠিক আছে, যে কিছুই করা যাবে না, সবটা বন্ধ, সমস্ত কিছু অফ, বাড়ি থেকে বেরোনো যাবে না, এরকম একটা ব্যাপার। কিন্তু এবার কি করব, এবার আমাকে মা সাডেনলি বলল যে তুই একটা কাজ কর, বাড়িতেই এরকম ভিডিও দিয়ে আপলোড করে দে। তখনও বেসিক্যালি এখন যতটা প্রচলিত ইউটিউব চ্যানেল বা কন্টেন্ট ক্রিয়েটার, এই বিষয়টা কিন্তু তখন ছিল না। না, লকডাউন থেকেই বেসিক্যালি যে সোশ্যাল মিডিয়াটা কতটা ইম্পর্টেন্ট, এবং একটা সোশ্যাল মিডিয়া ইজ সাচ আ প্ল্যাটফর্ম, একটা শিল্পীকে রেকগনিশন দিতে পারে, সেটা কিন্তু আমরা লকডাউনেই বেসিক্যালি বুঝতে এবং পেরেছি। লকডাউনে এই তুমি যেটা বললে, হুম তুমি তার একটা প্রুফ যে লকডাউনের আগে অবধি আমাদের কাজ করার জন্য, হুম আমি পরিচালক, তুমি অভিনেত্রী, হুম। কিন্তু আমাদের কাজ যাওয়ার জন্য আমাদের সার্টেন কোনো একটা প্রোডাকশন হাউস, কোনো কোম্পানি আমাদের গিয়ে কাজ পাওয়া কি করে করবো জানতাম না। তো এরকম একটা ব্যাপার ছিল। একদম যদিও ইউটিউবে সিনেমা তার আগে থেকে হচ্ছে, আমি তার আগে থেকে করছি, কিন্তু লকডাউনে যে জিনিসটা হলো, পুরো ব্যাপারটা আমাদের সবার কাছে ওপেন হয়ে গেল। একদমই তাই। অনেক, দেখো, আমরা তোমরা যারা উই আর ইনটু দিস প্রফেশন, তারা জানতাম, হ্যাঁ, বাট অনেক মানুষ আছে যারা ঘরের গৃহবধূ বা পিপল লাইক মাই মাদার, আমার মা খুব ফোন ঘাঁটতে ভালোবাসে, দেখে, কিন্তু এরকম অনেক মানুষই আছে যারা কিন্তু জানতো না ইউটিউবটা কি, ইউটিউব চ্যানেল হয় যেখান থেকে ইন্ডিপেন্ডেন্ট কাজ করা যায়, ও এগুলো টাকাও আসে। একদম ওখান থেকে একটা মনিটাইজেশন আসে। এবং প্রচুর কন্টেন্ট ক্রিয়েটর যারা, এটা নিয়ে আমি একটু পরে কথা বলবো, অনেক অবশ্যই। বড় স্টোরি আছে, আচ্ছা, বাট আগে আমার ভুলে জার্নিটা যেও না। শেষ করি। না না, অবশ্যই ভুলবো না। হ্যাঁ, তো সেখান থেকে অনেক মানুষ জব ছেড়ে ইনটু ইউটিউব ইন্ডাস্ট্রি এসছে। হ্যাঁ, তো অবভিয়াসলি এটা একটা পাওয়ারফুল ইম্প্যাক্ট হুম, তৈরি হুম, করেছে বলেই মানুষ সেই জায়গাটায় সাহস পেয়েছে। তো যেটা আমি বলছিলাম, মা বললো একদিন যে বাড়িতে একটা ভিডিও কর, ভিডিও করে ছেড়ে দে। এবার দেখো, আমার তার আগে কোনো চ্যানেল ছিল না, কিচ্ছু না, ছিল না। আমি খেলায় খেলায় একটা ভিডিও করলাম, তখন বাদশার ওই সংটা, বড় লোকের বাড়ি। হ্যাঁ, দ্যাট দ্যাট সং খুব ভাইরাল হয়ে গেল, এবং মানুষের কাছে করার কিছু নেই, সারাদিন সবাই ফোন ঘাঁটছে, স্ক্রল করছে। তো আমি ওটারই একটা ভিডিও আমার বাড়ির একটা ফ্লোরে করলাম, করে দিয়ে আমি আপলোড করলাম। এবার আমার একটা দিদির হেল্প নিয়ে, আমি জানতামও না তখন, আই ওয়াজ সো নুব যে ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করে, কিচ্ছু জানতাম না। তো একটা দিদিকে বললাম, ওই দিদিটার একটা ইউটিউব চ্যানেল ছিল, শি ইজ অলসো আ ডান্সার, শ্রেয়তী দি, শি হ্যাজ হেল্পড মি আ লট। তো আই আস্কড হার যে এরকম একটা ভিডিও আপলোড করবো, শ্রেয়তী দি তুই বল কিভাবে কি করে। আমাকে বলে দিল, আমি ওরম ওরম করে আপলোড করে দিলাম। তো আপলোড করার পরে যখন আমি আপলোড করলাম, আই হ্যাড 0 সাবস্ক্রাইবার বেসিক্যালি, কারণ তার আগে তো আমার চ্যানেল ক্রিয়েটই করা ছিল না। তো তোমরা জানবে হয়তো যে চ্যানেল ক্রিয়েট না করতে গেলে আমার একটাও সাবস্ক্রাইবার আসবে না। তো সেরকম জায়গা থেকে আমি জাস্ট ভিডিওটা আপলোড করলাম, অ্যান্ড দেন আই ক্রিয়েটেড দ্য চ্যানেল, অ্যান্ড দ্যাট ওয়াজ মাই ফার্স্ট ভিডিও। সাডেনলি ভিডিওটা, আই রিমেম্বার, উইদিন 1 to 2 ডে 6 লাখ ভিউ ক্রস করে গেল। ভাইরাল ভিডিও কাইন্ড অফ। তখন আমি, মানে আমার কাছে ইনসেন মনে হচ্ছিল বিষয়টা আমি অ্যাকচুয়ালি। ঠিক দেখছি। হ্যাঁ, মানে ভিউ কি, সাবস্ক্রাইবার কি, ওই যে ওরকম করে স্ক্রল করছি, 6K, 10K, 25K এরকম হচ্ছিল। আমি তো তখন জানতামই না বিষয়টা কি, এরকম ভিউ হয়। তো আমি এতটা এক্সাইটেড, আমি আমার সব বন্ধু বান্ধবকে বলছি, জানিস তো এরকম এরকম হচ্ছে। সবাই বলছে তুই না প্রমোশন করিয়েছিস, কিছু একটা কাউকে টাকা। বললাম ভাই আমি কিছু জানি না, আমি কোথা থেকে, মানে প্রমোশন যে করাতে হয় সেগুলো ওয়েন আই স্টার্টেড ডুইং মিউজিক ভিডিওস আমি এসে জানলাম যে এরকম চ্যানেল প্রমোট করা যায় বাই পেইং। তো তখন তো আমি ওগুলো জানিও না, আমি যে প্রমোশন করাবো। ইভেন এখন অনেক মানুষজন বলে তুই তোর ভিডিওসগুলো প্রমোট করাস না, কোনো না কোনো জায়গা থেকে কিছু একটা। তারা তো জানে না, দে ডোন্ট নো অ্যাকচুয়ালি হোয়াট ইজ দ্য থিওরি বিহাইন্ড ইট, প্রসেসটা কি। ওরা ভাবছে কী করে হচ্ছে এরকম। না, এমনিও মানুষের একটা মানে একটা নেচার আছে, স্পেশালি আমাদের বাঙালিদের মধ্যে, হ্যাঁ, যে যদি কেউ হুট করে ভালো হয়ে যায়, একদমই কি তাই, করে তার মধ্যে খুঁজতে ধরবো। একদমই। এবং তাকে কিভাবে পিছনে টেনে আনা যায়, এটা তো আমার রিলেটিভস করে, আমার সাথে আমার ফ্রেন্ডস করে, এবং আমার সত্যি কথা বলতে প্রচুর শত্রু, বিশ্বাস করো, এই জন্য আই ডোন্ট শেয়ার এনিথিং অফ মাইন্ড টু না, এনিবডি। একটু শত্রু থাকা ভালো তোমার।
প্রোগ্রেস ভালো। থাকা ভালো, হ্যাঁ, বাট তোমার একটা ভ্যালিডেশন আছে যে তুমি কিছু করছো। অবশ্যই অবশ্যই সেটা তো আছেই, বাট সবকিছুর একটা শুধু অ্যাডভান্টেজ শুধু ডিসঅ্যাডভান্টেজ শত্রুতাটাকে থাকে। মানে পার্সোনালি না নিলেই হলো, থাক না একদম কি যায় আসে। একদমই। তো সেখান থেকে আমার মানে ওরকম একটা ইনসেন ভিউ আসতে শুরু করলো। তাহলে যে কি হচ্ছে কি না হচ্ছে, দেন ওটা না একটা ঠিক আছে এরকম হয়েছে, সাবস্ক্রাইবার 1K হয়ে গেল, যেটা হয় যে ফার্স্ট ভিডিওতে 1K ফার্স্ট ভিডিওতেই, ঠিক আমাদের আছে? 1K পেতে যে কত সময় লেগেছে তুমি বলো। আমার 1 থেকে 2 দিনের মধ্যে 1K সাবস্ক্রাইবার হয়ে গেছিল। তারপর যখন বন্ধু বান্ধব বলছে ভাই এটা হয় না কারোর সাধারণত, এক্স্যাক্টলি তুই আরো ভিডিও দে, এক্স্যাক্টলি। এখন তো রিচ আছে। আমি এই শব্দগুলোর সাথেই আই ওয়াজ নট যে নোন যে রিচ কি ভিউজ কি, ঠিক আছে বলছে আরেকটা ভিডিও দিই। এবার এরকম করতে করতে ভিডিও দিতে শুরু করলাম, তারপর দেখলাম একটা একটা ভিডিও প্রত্যেকটা 1 মিলিয়ন 2 মিলিয়ন 3 মিলিয়ন এরকম যেতে শুরু করলো। দেন তো আস্তে 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 ইউটিউব জার্নিটা কন্টিনিউ হলো, এবং লকডাউন হলো, মানে শেষ হলো। লকডাউন শেষ হওয়ার পর আমি আবার কলকাতায় এলাম। কলকাতায় আসার পর আমার যখন ভিডিওগুলো ভাইরাল হতে শুরু করলো, এবার ভিডিওগুলো তো শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল থেকে নয়, ফেসবুকের বিভিন্ন পেজ থেকে শেয়ার করতে শুরু করলো, কালাকার অ্যান্ড আরও মানে প্রচুর পেজেস, ঠিক আছে? এবার তখন যে এই যে ক্লেম দেওয়া কেন ওরা আমার ভিডিও শেয়ার করবে, আই ওয়াজ নট নোয়িং এনিথিং। আমার ভালো লাগছে লোকজন আমার লোকে দেখছে, মানে আমার কনসার্ন ছিল তখন যে আমি একটা ভিডিও শ্যুট করছি, সেটা লোকে ভালোবাসছে, সেটা লোকে দেখছে। আলটিমেটলি এটা চাই আমরা দর্শক। হ্যাঁ, মানে আমার কাছে কোনোদিনই এগুলো এত ইম্পর্টেন্ট, মানে টাকাটা আমার কাছে কোনোদিনই ম্যাটার করতো না যে আচ্ছা এটা থেকে এত টাকা আসতে হবে, ওটা ও আমার ইয়েটা ভিউটা নিয়ে নিচ্ছে, ওর কাছে টাকাটা চলে যাচ্ছে। আই ওয়াজ অলওয়েজ লাইক যে মানুষ দেখুক আমি যেই কাজটা করছি, সেটা যাতে প্রচুর মানুষের কাছে ছড়িয়ে এটা যায়। সব থেকে বড় পাওনা। একদম মানে শিল্পী হিসেবে। আর নাচটা না আমার কাছে খিদের মতো, মানে যেরকম আমাকে একদিন কিছু একটা না খেতে দাও ইটস ফাইন, বাট আমাকে যদি একদিন মানে আমাকে নাচ থেকে ডেভিয়েট করে দাও, আমার মনে হয় শ্বাস আটকে যায়। ইটস লাইক দ্যাট ফর মি। আমি নাচটাকে পাগলের মতো ভালোবাসি। কাইন্ড অফ সোল। হ্যাঁ, মানে আমি যখন প্রচণ্ড ডিসার্টন বা ভেঙে পড়ি, সামথিং রং হ্যাপেন্স ইন মাই লাইফ, ওই একটাই জিনিস যেটা আমাকে হ্যাপিনেস দেয়, দ্যাটস ডান্স। ইটস আ ওয়ার্শিপ ফর মি। আর ছোটোবেলা থেকে একদম মানে আমার যখন 3 বছর বয়স তখন থেকে আমি নাচ শিখি, তো ইটস ইন মাই ব্লাড, আমি ওটা ছাড়া বাঁচবো না। তো সেই জায়গা থেকে আমার কাছে এটাই অনেক বড় পাওনা, এত মানুষ দেখছে, এত মানুষ আমার ভিডিও শেয়ার করছে, মেসেজ করছে, তোমার কাছে নাচ শিখতে চাই, তুমি আমাদের ইন্সপায়ার করছো। এবং এরকম কলম্বিয়া থেকে, কানাডা থেকে বিভিন্ন বড় বড়, তারা আমার মায়ের বয়সী, তারা আমাকে মেসেজ করছে যে তোর নাচ দেখে মনে হয় সরস্বতী তোর মধ্যে আছে। তো এই কমেন্টগুলো যখন পেতাম আমার মনে হতো যে দ্যাটস ইট, মানে দিস ইজ হোয়াট আই এম ওয়ার্কিং ফর। তো তারপর আস্তে আস্তে আমার মধ্যে সেই খিদেটা তৈরি হয়, না ইউটিউবটাকে এবার সিরিয়াসলি নিতে হবে। এইবার আমি একটা কথা বলতে চাই, যেটা আমি তখন বলছিলাম, এটা অনেকেই জানে না, হয়তো জানি না তুমিও বিশ্বাস করবে কিনা বা অডিয়েন্স বিশ্বাস করবে কিনা, ডান্সের চ্যানেল থেকে বেসিক্যালি কোনো ইনকাম আসে না। আচ্ছা, এটার কারণটাও আমি বলে দিচ্ছি। এটা হ্যাঁ, এটা আমাকে অনেকেই মানে দর্শকের বলে দাও, সুবিধা হবে। একদমই তাই, আমাকে অনেকেই জিজ্ঞেস করতো, আমি কোনোদিনও লাইভ এসে এটা এক্সপ্লেন করতে পারিনি। তো এটা একটা খুব ভালো মাধ্যম যেখানে আমি সবাইকে বলতে পারি। তার বিষয়ে মানে একটাই কারণ, যেটা হচ্ছে কপিরাইট ক্লেম থাকে। যেই গানটা তোমরা ইউজ করছো বা আপনারা ইউজ করছেন, সেই গানটা তো কোনো একটা অন্য কোম্পানির, তো সেখানে পুরোটাই কপিরাইট ক্লেম হয়ে যায় এবং সমস্ত টাকাটাই সেই কোম্পানির আন্ডারে চলে যায়। এবং এটা অ্যাভয়েড করবার অ্যাজ সাচ কোনো উপায় নেই। একটাই উপায় যে ইউ হ্যাভ টু ইউজ ইউর ওন অডিও, মানে ধরো যেটা আমরা করছি আমাদের চ্যানেলে। এক্স্যাক্টলি, মানে নিজে একটা অডিও তৈরি করতে হবে, বা ধরো সেম কভার করছো একই গান, অরিজিনাল অডিও নয়, সেটা অন্যভাবে মিক্সিং মাস্টারিং করে পুরো সেম যে মানে ভোকালটা বা সেম অডিওটা ইউজ করতে পারবে না, করলে সঙ্গে সঙ্গে কপিরাইট ক্লেম পড়ে যাবে, সেটা বাঁচানোর কোনো উপায় নেই। এবং কিছু স্পেসিফিক চ্যানেলস মানে আছে যারা হয়তো কপিরাইট দেয় না, বাট সেগুলো খুব কম। তো সেই জায়গা থেকে ওই ওন অডিও ইউজ করতে হবে, বা তোমরা টিউটোরিয়াল ভিডিও দাও বা মিনি ভ্লগস করো, শর্টসে এখনও ক্লেম দেয় না। তো এটা অ্যাভয়েড করার কোনো উপায় নেই। তো সেই জায়গা থেকে আমি সত্যি টাকার জন্যে করিনি কোনো দিনও, কারণ আমার যে চ্যানেল রিচ, আমার এখন প্রায় 3.5 লক্ষ সাবস্ক্রাইবার, এবং
ভিডিওস বলতে 26-30টা আছে, তার মধ্যে শর্টস প্রচুর। আমি খুব কম ভিডিওসই দিই, কারণ আমার কাছে ম্যাটার করে কোয়ালিটি, নট কোয়ান্টিটি। তো আমি যেহেতু এই একটা জায়গা আমি বলতে পারি, হুম, মানে একজন দর্শক হিসেবে হুম, বলতে পারি, তোমার আমি আটকালাম, কিছু মনে করবে না। একদম না, হ্যাঁ, একদম তোমার কাজের মধ্যে মানে ধরে নাও ইউটিউবে তো প্রচুর ধরনের ব্লগ হয়, বা অনেকে চটজলদি সেই কাজগুলো করে যেগুলো লোকে, আমি যাচ্ছি না সাথে, দেখে। আমি খুব কম এরকম শিল্পী আমি বাংলায় দেখেছি যাদের প্রতিটা কাজ শুধুমাত্র কাজ স্পেসিফিক, এর বাইরে কিচ্ছু নেই। আর একদম। তোমার চ্যানেল যতবার দেখেছি, হুম, একটা ভিডিও আসলো, ওকে আমি ভিডিওটাতে ডিফারেন্ট কিছু পাচ্ছি, এবং প্রতিটা ভিডিও আগের থেকে বেড়ে। আমার মনে আছে প্রথম তোমার তাল সিনেমার কোনো একটা গান ছিল, হুম, যেটা হুম, তুমি হুম, নৌকার উপর হুম, 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 করেছিলে। হুম, হুম, আমি প্রথম দিন থেকে ভাবছি এই গানটার জন্য তো এই গানটা চাইলে শ্রীতমা বাড়িতে বা লোকালে করতে পারতো, কিন্তু হুম, এরকম একটা খরচা করে, এরকম লোকেশন সেট করে, একদম ইট ফিল লাইক এ ফিল্ম। আমি যেহেতু পরিচালক, আমি বুঝতে পারছি এটা, এইটা আমার এতটা মানে অ্যাজ এ অডিয়েন্স প্লাস একজন ক্রিয়েটিভ মানুষ হিসাবে একদম আমার দারুণ লেগেছিল যে না, এই এই যে শিল্পী, একে রেসপেক্ট করা উচিত। একদম আমি তোমার কথাটা ধরেই একটা কথা বলবো হুম, যে এই যে মানে একটা ডান্স ভিডিও, আই ডোন্ট শুট আ ডান্স ভিডিও, আই একদম ট্রাই টু মেক ইট অ্যাজ আ মিনি ফিল্ম। একটা শর্ট ফিল্ম। এক্স্যাক্টলি, মানে যদি 2.5 মিনিট মানুষ দেখে, যাতে একটা টাইমের জন্য পলক না পড়ে, চোখ না সরাতে পারে, আমি এরকম ভিডিও প্রোডাকশন দিতে চাই। তো সেই কারণে হয়তো অনেকেই লেখে আমাকে যে তুমি কেন ভিডিও দিচ্ছ না দিদি, বা কি করছো। তো তাদের জন্য আমি বলতে চাই, আমি মাস্টার্স করছি রবীন্দ্রভারতীতে এখন। গ্র্যাজুয়েশন ইংলিশ অনার্স করার পর ভাগ্যু থেকে আমি রবীন্দ্রভারতীতে রবীন্দ্র নৃত্যে মাস্টার্স করছি। হুম, মাস্টার্স করা, অভিনয় করা, সিরিয়ালে যারা সিরিয়াল করে তারা প্রত্যেকে জানে যে এভরিডে শ্যুট থাকে। হুম, আমি নেগেটিভ ক্যারেক্টারটা করছি। তো নেগেটিভেও ধরো আমার মাসে আহ, মোটামুটি কম করে হোক 16 থেকে 20 দিন শ্যুট থাকে। এবং আমাদের সিরিয়ালে কি হয়, ইটস লাইক আ স্কুল। হুম, সকালে যাচ্ছ, ধরো আমার সারাদিনে 3-4টে সিনস হুম, আছে, হুম, কিন্তু আই হ্যাভ টু স্টে ফর দ্য হোল ডে। কারণ এরকম ওখানে হয় না আমি আমারটা করে বেরিয়ে চলে এলাম। ইটস লাইক মাস্টার হয়, কাটস যাচ্ছে, ক্লোজ, একটা বড় সিন, সমস্ত সিনিয়র আর্টিস্টরা আসে। তো ইটস আ থিং ফর আ হোল ডে। তো অবশ্যই আমার এখানে এতগুলো দিন চলে যায়, পড়াশোনা করছি, সোশ্যাল মিডিয়া আছে, এত কিছু ম্যানেজ করে ব্যালেন্স করে তারপরেও আমি মাসে যখন 1-2 ভিডিও দিই, আমার মনে হয় আমি আমার সাথে জাস্টিস করছি। একদম একদম। অনেকেই আমাকে এটা বলে, তারা হয়তো অ্যাকচুয়ালি জানে না যে আমি কি দিয়ে গো থ্রু করি। কারণ বেসিক্যালি আমি যে সিরিয়াল করছি এটা কখনো আমি লাইভে এসে, আমি অনেককে দেখেছি, অনেকেই অনেকের কাজের লাইক বোস্ট করে আমি হুম, এটা করছি, আমি হুম, ওটা করছি। আমি কোনোদিন এগুলো করিনি, মানে হুম, আমার ভালো লাগে না। আমার হুম, মনে হয় যে আমি যদি কাজটা সত্যি করি, হুম, তাহলে মানুষের চোখে এমনিই পড়বে। একদম কাজ হ্যাঁ, কথা বলে। একদমই তাই। কাজটাই কথা বলা একদম উচিত। উচিত। অনেক মানুষ আছে যারা প্রচণ্ড মুখে, মানে মুখে ন মারিতং জগৎ, এরম একটা আমি বিশ্বাস বিষয়। করি কাজ কথা বলা উচিত। একদমই। কিন্তু তাদেরকে কাজ দাও 1 মিনিটে। আমি কাউকে ছোট বড় করছি না, বাট এরকম অনেক, আই এম নট দ্যাট কাইন্ড অফ পারসন। আর মানে আমি চুপ থাকবো, আমার কাজ কথা বলবে। ওয়ার্ডস শুড ওয়ার্ক শুড স্পিক। মানে আজকে এই যে ধরে নাও তুমি এখানে ডেকেছি, বা দর্শকরা জানে না, আমরা এর আগে আমাদের চোরকাটা থেকে তোমার সঙ্গে কাজ করার কথা ছিল অ্যাজ এ পরিচালক হিসেবে। আমার দুর্ভাগ্য হয়ে ওঠেনি, বাট হয়তো পরে হবে। তো একদম। যাই হোক, তো আমরা যখন তোমাকে অ্যাপ্রোচ করি আমাদের টিম থেকে, আমাদের কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করার সব থেকে বড় কারণ ছিল সোশ্যাল মিডিয়া বা এসব কিছু না। তোমার কাজ আমাদের এতটাই ভালো লেগেছিল যে আমরা ভেবেছিলাম এই ক্যারেক্টারটা হুম, ও পারবে এবং ওকে দিয়ে হবে। তো আমরা আগে কল করি, দুর্ভাগ্য হয়ে ওঠেনি। কিন্তু এই যে কাজের একটা তুমি ছাপ ফেলে গেছো, হুম, এটি কিন্তু থেকে গেছে। মানে তোমাকে এর পরে আমি বলেছি আগে হুম, যে আমরা আবার কাজ হুম, করতে চাই। হুম, হুম। কাজ কথা বলে তুমি মুখে বলতে, বা দুটো তোমার ভিউ আসতো, বা হয়তো একটা ভিডিও ভাইরাল হতো, ভুলে যেতাম, আবার অন্য কারোর সাথে কথা বলতে। দেখো, ভিডিও ভাইরাল দিয়ে তো বেসিক্যালি কেউ টিকে থাকতে না পারে না না। না না, এইটা একটা এইটাই ভিডিও এইটাই লোকে বুঝতে চায় না। এখন সবাই না, আমি আমি সত্যিই সোশ্যাল মিডিয়াটা মাঝে মাঝে খুললে ভাবি, মানুষ কি করছে ভাইরাল হওয়ার জন্য। আমরা কিন্তু ভাইরাল হওয়ার জন্য না না কোনোদিনও কাজ না না করিনি। না। আমি মনে করেছি আমার ভিডিওটা একটা লোকে দেখে, মানে দেখে বলুক কি দেখলাম, একদম। যাতে একটা বছর মনে হয়। আমি নীলদিগন্তে ভিডিওটা করেছিলাম দোলে, সেই ভিডিওটা আজও মানুষ আমাকে মেসেজ করে, প্রায় 3 বছর মতো হয়ে গেছে। আজও আমি যে ভিডিওটা দোলে দিয়েছিলাম এবার হুম, আজ ফাগুনে, হুম, খুব ভাইরাল হুম, হয়েছিল হুম, ভিডিওটা। হুম,
তো সেখান থেকে মানুষ আমাকে একজন কমেন্ট করেছিল, আমার এখনো মনে আছে, যে তোমার এই ভিডিওটা খুব সুন্দর। সবাই হয়তো আমার ক্যারেক্টারের নাম তিতলি, যেটা আমি অ্যাক্টিং করছি ওটাতে মিলিতে। আসছি একটু পর, তুমি বলো। হ্যাঁ, তো সেখানে একজন কমেন্ট করেছিল যে অনেকেই হয়তো তিতলির আজ ফাগুনে এরাতে আছে, আমি কিন্তু এখনো শ্রীতমার নীল দিগন্তে এরাতে বাঁচি। ওয়াও, তো দিস ইজ আ বিউটিফুল কমেন্ট। আমার এত ভালো লেগেছিল যে মানুষ তো এইভাবে নখদর্পণে কাজ দেখে, তার মানে ওয়ার্ক ইজ সামওয়্যার এখনো বেঁচে আছে। এবং এটা বলে নয়, আজকে প্রচুর, আমরা বলিউডেও দেখি প্রচুর ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আজকে মুভিতে গান গাইছে বলিউডে। তাদের কিছুই ছিল না, তারা একটা ইন্ডিপেন্ডেন্ট চ্যানেল চালাতো, দর্শন রাওয়াল, হ্যাঁ, রিয়ালিটি শো দুর্ধর্ষ থেকে। হয়েছে। আজকে সে কোথায়? তো ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের যা পাওয়ার আছে সেটা কোনো প্রোডাকশন হাউসও দিতে পারে না। এখন তো উল্টোটা হচ্ছে, প্রফেশনাল ইউজ করছে ইন্ডিপেন্ডেন্ট। এক্স্যাক্টলি। আজকে এত কন্টেন্ট ক্রিয়েটার, তাদেরকে ডেকে ডেকে প্রোডাকশন হাউস তাদের পপুলারিটিটা ইউজ করছে, তাদেরকে দিয়ে কেন কাজ করাচ্ছে? বিকজ দে হ্যাভ সেট দেয়ার ওন অডিয়েন্স, হ্যাঁ, রাইট? ট্রু। এবং অনেকে বোঝেও না এই ব্যাপারটা, অনেকে এখনও ভাবে যে বক্স আর্টিস্ট, অবশ্যই বক্স আর্টিস্ট ম্যাটার করে, কিন্তু ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট আজকের দিনে দাঁড়িয়ে খুব ইম্পর্ট্যান্ট, প্রচন্ড খুব ইম্পর্ট্যান্ট। আজকে মানে আমি যেটা একটা প্রজেক্ট করছি, সেটা আমার কাউকে লাগবে না, আমি নিজেই সেটার মানে পাবলিসিটি করে দিতে পারবো, নিজেই সেটার পাবলিসিটি করে দিতে পারবো, আমার দরকার নেই। আই ডোন্ট নিড আ লাইক কাউকে, আই এম এনাফ ফর ডুইং মাই ওন পাবলিসিটি। তো সেখান থেকে আমার মনে হয় ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্টের জায়গাটা কখনো ছাড়া উচিত না। এই জন্যে আমি যেটা আমার সাথে হয়েছে, যে খুব কষ্ট হয় একটা এতটা টাফ স্কেডিউল চলাকালীন নিজের যে ইউটিউব চ্যানেল বলো বা নিজের সমস্ত সোশ্যাল মিডিয়া, সেটা মেনটেন করা। বাট আমি শুধুমাত্র একটা কারণেই করি, বিকজ আই ডোন্ট ওয়ান্ট টু লুজ মাই ইন্ডিপেন্ডেন্ট অডিয়েন্স। ট্রু, একদম চাই না যে ইন্ডিপেন্ডেন্ট অডিয়েন্স আমি খুব কষ্ট করে সেট করেছি, আমি চাই না তারা আমার থেকে নিরাশ হয়ে বলুক যে না, ওর চ্যানেলে কিছুই আসছে না, ও তো কই আমাদের জন্য কিছু করছে না। বিকজ দেখো, সত্যি কথা বলতে, একটা গ্রুপ অফ অডিয়েন্স টিভি দেখে, একটা গ্রুপ অফ অডিয়েন্স ফোন দেখে, দে ডোন্ট ওয়াচ টিভি। না, আর একটা গ্রুপ অফ অডিয়েন্সে যারা ফোন দেখে না, আমার আম্মা, আমার দিদা, ঠাম্মিকে আমি আম্মা বলি, তারা কি ফোন দেখে? তাদের কি ওটিটি প্ল্যাটফর্মসে সাবস্ক্রিপশন আছে? আইডিয়াও নেই হয়তো সব সেভাবে। তারা কি তোমার আমার ইন্টারভিউটা দেখবে? মনে হয় দেখবে না। না। আমি যদি দেখাই যে দেখো আমি এটা করেছি, বিকজ তাদের অ্যাক্সেস নেই, তারা যে ইউটিউব চ্যানেলটা কি তারা এখনো বোঝে না, দে গো ফর টিভিজ। বাট আমাদের এজের যে টিন এজ অডিয়েন্স, তারা কিন্তু ফোন, তারা, তুমি সত্যি কথা বলো, তুমি কি সিরিয়াল দেখো? না, দুঃখিত অডিয়েন্সদের জন্য, না, সম্ভব হয় না। এবং আমরাও কাজ করতে করতে আমরা দেখি, কারণ মানে উই আর ইনটু দিস না, প্রফেশন। ওই সময়টাই পাই না, সত্যি কথা বলি। একদমই আমি কোনো তাই। ছোট করছি না, ওই যে টাইমিংটা রিলিজ হওয়া, তারপরের মধ্যে সারাদিন খেটে এসে হার্ডলি 2 থেকে 3 ঘন্টা সময় থাকে, একদমই তার তাই। মধ্যে সময় বের করে করা, মেনটেন করা চাপের। একদমই তাই। তো আমি সেটাই বলতে চাই যে যারা আমাকে লেখো বা যারা বলো যে কেন ভিডিও দিচ্ছ না, তোমার ইন্টারেস্ট নেই, এরকম অনেক নেগেটিভ অডিয়েন্স আছে, আমি জাস্ট তাদেরকে বলতে চাই যে অ্যাকচুয়ালি তোমরা জানো না যে আমাদের লাইফটা কতটা কঠিন, আমরা যে কিভাবে সময় ম্যানেজ করি, এবং করার পরও এই যে এইটুকু চেষ্টা করি, সেটা শুধুমাত্র তোমাদের ভালোবাসার জন্যে, যারা পজিটিভ অডিয়েন্স, যারা সত্যি বলে যে শ্রীতমাদি অনেক দিন তোমার ভিডিও দেখিনি, একটা ভিডিও দাও, এই যে ভালোবাসাটা, এই জন্যেই কিন্তু আমাদের ভিডিও দেওয়া, ঠিক আছে? তো সেই জায়গা থেকে আমি এইটুকুই বলতে চাই যে ইন্ডিপেন্ডেন্ট কাজ করি, আমার অডিয়েন্সকে চাই, কোনো মুভি করি, ওয়েব করি, সিরিয়াল, আমি সব সময় চাই যে তোমরা আমার সাপোর্টে থাকো, এবং আমি অলওয়েজ আমার অডিয়েন্সের জন্য চেষ্টা করব যে যাতে বিভিন্ন নতুন রকম কাজ দেখতে পারে, নতুন নতুন শ্রীতমাকে যেন ওরা প্রত্যেকটা কাজের থ্রু দেখে, যাতে একটা কাজ, ধরো আগের কাজটা দেখে বললো যে পরের কাজটা, এটা না বলে যে এরম তো আমরা দেখেছি, না, এটা তো একটা অন্য শ্রীতমাকে আমরা দেখলাম, এবং তার পিছনে যথেষ্ট খাটনি আছে, টাইম দিতে হয়, এবং নিজেকে গ্রুম করা, সেটাও কিন্তু একটা সময়। তো সেই সমস্তটা মিলিয়ে আমি আমার অডিয়েন্সকে এইটুকুই বলবো যে তোমরা আমার পাশে থাকো, এবং
আমি এইটুকু প্রমিস করছি যে আমার 100% যতটা আমার পক্ষে পসিবল আমি সবসময় তোমাদেরকে নতুন নতুন কাজ উপহার দেবো। আপনারা শুনলেন, এটা বিশাল বড় একটা মানে প্রমিস করা, অডিয়েন্সের জন্য ভাবা, এটাকে সম্মান জানাই আমি। থ্যাংক ইউ। তুমি তিতলিতে তোমার ক্যারেক্টার আসলে, মিলি বোধহয় সিরিয়ালের নাম, তো এটা নিয়ে যদি কিছু বলো, তার জনপ্রিয়তা। আমি শুনেছি নাকি প্রচুর লোক তোমাকে কমেন্টও করে যে এরকম কেন এই ক্যারেক্টারটা করছো, যে হিরো তাকে ছেড়ে চলে যাও, এরকম একটা ছাপ। তো বেসিক্যালি হ্যাঁ, আমি যেটা বলছিলাম যে আহ, আমি একটু আগে থেকেই শুরু একদম করছি। একদম। তো কলকাতায় আসার পর দেন লকডাউন উঠে যাওয়ার পর তারপর আমার ডান্সের থ্রু আমি প্রচুর মিউজিক ভিডিওস পেতে শুরু করি। তো আমার মানে প্রথম সবথেকে হিট মিউজিক ভিডিও আছে কয়েকটা, যেমন সৌরদীপ্তর চ্যানেলে একলা আকাশ, এবং তারপরে আমার লাইফের সেরা কাজ হচ্ছে মীরা, রাহুল দত্তর চ্যানেল থেকে গানটা গেছিল। তো সেটার এখন 22 মিলিয়ন ভিউ, 22 মানে মিলিয়ন 2.5 কোটি। ওয়াও। তো একটা ইন্ডিপেন্ডেন্ট কাজ 2.5 কোটি ভিউ পাওয়া মানে বুঝতেই পারছো। অ্যান্ড গানটা এবং ভিডিওটা মানে ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস হয়েছিল, বাংলাদেশ থেকে শুরু করে, এবং সেটার হিন্দি ভার্সন এসছে। তো প্রচুর ভালো ভালো। তো তারপর আমি প্রায় 50 to 60 মিউজিক ভিডিওস করেছি। বাপরে, প্রচুর তো। প্রচুর, মানে 1 বছর আমি জাস্ট যখন ইউটিউব আমার চ্যানেলের ডান্স এবং ইউটিউব মিউজিক ভিডিওস, তো 1 বছর আমি একদম মানে ফাটিয়ে মিউজিক ভিডিও করেছি। দেন আমার মাথায় এলো যে বাংলা মিউজিক ভিডিও কুইন। হ্যাঁ, মানে সত্যি কথা বলতে আমাকে তখন আমার বন্ধুরা এভাবে খ্যাপাতো, তুই তো মিউজিক ভিডিওতে একটা চাকরি পেয়ে গেছিস। সিরিয়াসলি, কারণ আমাকে যখনই আমার বেস্ট ফ্রেন্ড আফরিন, কমেন্টে দারুণ কমেন্ট, যে শুরু করেছে এটা খুব সুন্দর কমেন্ট। হ্যাঁ মানে আমাকে ফোন করছে, আমার বন্ধুরা ফোন করে বলছে কোথায় মিউজিক ভিডিও, কোথায় মিউজিক ভিডিও, ভাই তুই কি মিউজিক ভিডিওতে চাকরি করছিস? সিরিয়াসলি এরকম হয়ে গেছিল। কিন্তু এটা এটা কোন সাল? 2022 না, 21 21 বোধহয়। 21, হ্যাঁ হ্যাঁ 2020-তে লকডাউন ওঠে, উঠলো, 21 20 উঠলো। শেষে আমার কলকাতায় শিফট করা। তারপর 2021 2022-এর প্রায় মোটামুটি মিডিল অবধি 1-1.5 বছর আমি চুটিয়ে মিউজিক ভিডিও করেছি। এখন বন্ধুরা কি বলছে? এখন বন্ধুরা মানে লিটারালি, তখন আমাকে বন্ধুরা বলছে ভাই তুই আর মিউজিক ভিডিও করিস করিস না, না, আর কিছু কারণ বাকি নেই। ইউটিউবটা খুললেই তোর মুখটা আসে। তো একটা এরকম হয়ে গেছিল। তো দেন আমি ভাবলাম যে ঠিক আছে, আমার একটু বোধহয় ব্রেক নেওয়া উচিত, ইন্ডিপেন্ডেন্ট। তো দেন মিউজিক ভিডিও মানে ওই যে একটু গ্যাপ নিলাম, গ্যাপ নিতে দেন আমি ডান্স বাংলা ডান্স আবার গেছিলাম, কারেন্ট সিজন যেটা আচ্ছা, 22 23 23 হ্যাঁ 2023 23 তো গেল বছরটা কি ছিল, 23 23? ছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো 2023-এর শুরুতে, হ্যাঁ। তো 2023-এর শুরুতে আমি ডান্স বাংলা ডান্স আবার গেলাম, গিয়ে বেসিক্যালি আমি এলিমিনেট হয়ে গেছিলাম সেকেন্ড স্লটেই। তো সামহাও হয়তো আমার পারফরমেন্স ভালো লাগেনি বা কিছু, তো সেটা নিয়ে এটা আমি কেন শেয়ার করছি, তো আমি একটা খুব সুন্দর একটা আমার লাস্ট পারফরমেন্সের ছবি দিয়ে একটা পোস্ট করেছিলাম আমার সোশ্যাল মিডিয়াতে, যে হয়তো বিচারকদের আমার ভালো লাগেনি, আমার দিন ছিল না সেদিন, আমার মানে নট আ ব্যাড ডে ফর মি, নট আ গুড ওয়ান, ঠিক আছে? তো সেরকম একটা আমি লিখে একটা সুন্দর করে পোস্ট করেছিলাম। তো পোস্ট করার পরে আমার যারা অডিয়েন্স, আমার যেটা সব থেকে ভালো লেগেছিল, এবং প্রচুর নিউজ পোর্টাল থেকে বেরিয়েছিল যে মানে শ্রীতমাকে কেন বাদ দেওয়া হলো, বা শ্রীতমাকে আমরা আবার দেখতে চাই। এই যে এতগুলো মানুষ, আমার এখনো মনে আছে 2K কমেন্টস পড়েছিল আমার পোস্টটাতে, এতগুলো লোক তোমাকে ভালোবাসে। 2K কমেন্টস, ক্যান ইউ ইম্যাজিন? একটা জাস্ট নর্মালি একটা লিখে ছবি দিয়ে পোস্ট করেছিলাম। আমার কাছে তো অনেক, 2000 মানুষ আমার ফেসবুক প্রোফাইল, ইট ওয়াজ নট ইভেন মাই পেজ, সেখান থেকে যখন কমেন্ট করছে যে আমরা মেনে নিতে পারছি না, আমরা শ্রীতমাকে আবার দেখতে চাই, আমার মনে হয় এই যে অডিয়েন্সটা তো আমি আমার কাজ দিয়ে ক্রিয়েট করেছি, এটাই একটা শিল্পী হিসেবে আমার কাছে ভীষণ বড়, যথেষ্ট। ভীষণ বড়। তো আমি যে একটা মানে আই ওয়াজ ক্রাইং, আমি যে একটা মানে ভেঙে পড়েছিলাম, এই মানুষগুলোর কমেন্ট দেখে বা ভালোবাসা দেখে আই ওয়াজ লাইক না, আমি ভেঙে পড়লে চলবে না, আমাকে দাঁড়াতেই হবে, আমাকে আবার নতুন করে নিজেকে প্রুফ করতে হবে।
বিকজ একটা রিয়ালিটি শো আমাকে তৈরি করেছে, যখন আমি বাদ গেছি তার পিছনে নিশ্চয়ই কোনো রিজন হবে, কোনো কারণ হবে, কিন্তু সেটাকে আমি মেন থিং করতে পারি না, আমার জার্নিটা স্টপ করতে পারি না। একটা দিন একটা খারাপ ছিল, একটা দিন খারাপ অবশ্যই ছিল। অ্যান্ড দিনটা খারাপ ছিল এবং তার জন্য আমি অনেকটাই ভেঙে পড়েছিলাম, কারণ এতটা তাড়াতাড়ি আমি ভাবিনি যে আমি হয়তো বেরিয়ে যাব, বা আরও আমার অনেক কিছু দেওয়ার ছিল। এবং সবথেকে বড় কথা, এমজি মানে মিঠুন চক্রবর্তী, যেদিনকে আমি বাদ যাই, এমজি আমাকে ভীষণ ভালোবাসে, মানে আমাকে মেয়ের মতো ভালোবাসে। তো ইভেন আমি একটা মেমরি শেয়ার করছি, আমি যখন প্রথম এবার ডান্স বাংলা ডান্সে গেলাম ফার্স্ট এপিসোড, আমাদের তো একটু হলেও স্ক্রিপ্টেড কিছুটা থাকে, তো ছিল যে এমজি তুমি আমায় চিনতে পারছো? তুমি বিশ্বাস করবে না, মানে আমি বলিও নি এটা, তার আগেই আমার পারফরমেন্স শেষ হওয়ার পরে হি টুক দ্য মাইক অ্যান্ড হি সেড, তোর মুখটা খুব চেনা চেনা লাগছে, কোথায় দেখেছি বলো তো, খুব চেনা লাগছে। তো এই যে একটা উনার ভালোবাসা, মানে 2010 আর 2023, ইটস এ হিউজ গ্যাপ। উনার মতো মানুষ নাই মনে রাখতে পারে। সত্যি তো, মিঠুন চক্রবর্তী মনের বিশাল এবং বড় ব্যাপার। উনি যে কি মানুষ, উনার সাথে যে মিশেছে সে আর কি বোঝে, মানে হি ইজ ভগবান। মানে তুমি উনার সাথে কথা বলবে না, তুমি কখনো ফিল করবে না উনি একজন লেজেন্ড। এবং পাঞ্চুয়ালিটি, সেটে টাইমে ঢোকা, কাজ কিভাবে করে, কাজের প্রতি ডেডিকেশন, হি ইজ অমাইক। মানে ওনার জন্য যত মানে বলবে সেটাই কম হবে, লেস টু স্পিক অ্যাবাউট হিম। উনি ভগবান, আমার কাছে তো ভগবানই। তো আমি যেদিনকে এলিমিনেট হই, উনি আমাকে মানে আমি ফুল পেয়েছিলাম, বেসিক্যালি ফুল ফুটুক না ফুটুক আজ বসন্ত, এবং খুব ভালো কমেন্টসও পেয়েছিলাম সামহাও, যেটা বললাম যে আ ব্যাড ডে ফর মি। তো সেই জায়গা থেকে একটা টাইম আমি ভেঙে পড়েছিলাম, কিন্তু এই যে অডিয়েন্স একটা যে রুট থেকে ভালোবাসা, যে না তোমাকে কাজ করতেই হবে, ভালো কিছু করতেই হবে, তো সেখান থেকে আবার আমি শুরু করলাম চেষ্টা করা, বিভিন্ন জায়গায় কথা বলা, এরকম করতে করতে দেন এই অফারটা আমার কাছে আসে মিলির। ওরা কন্ট্যাক্ট করে না অডিশনের জন্য? হ্যাঁ, ওরাই কন্ট্যাক্ট করে। দেন অবশ্যই একটা লুক সেট হয়, একটা লুক টেস্ট হয়। তো সেখান থেকে তারপর অনেকবার হয়, দেন চ্যানেল দ্বারা ফাইনালাইজ করা, তো তারপর এবং শুরু করা। আমি এখানে একটা প্রশ্ন করছি, এটা অডিয়েন্সে জানা উচিত। তার কারণ হচ্ছে গিয়ে তোমার মতোই প্রচুর মেয়ে বা ছেলে আছে যারা একদম মফস্বল থেকে উঠে আসছে, ঠিক আছে, আমিও তাদের মধ্যে একজন। কিন্তু এবার আমি বলছি, উঠে আসার পর সবার একটা প্রশ্ন থাকে, টিভি সিরিয়ালে অডিশন কীভাবে হয় বা কীভাবে যাবো? এটা কি অডিশন প্রসেস হয় না তারা সিলেক্ট করে? আমি এটার একটা কথা বলছি, সত্যি কথা বলতে দেখো, আমারও আসার পর এই জিনিসটা মনে হতো যে মানে এটা অনেকের সুবিধা হবে দর্শকদের। একদমই আমি তাদের সকলের জন্যই বলছি যে অডিশন অবশ্যই হয়, কিন্তু তোমাকে ঠিক জায়গাটা দেখতে হবে। মানে এরকম ভুয়ো অনেক মানুষ আছে যারা বলে দেবে হ্যাঁ করিয়ে দেব, হয়ে যাবে, প্লিজ ডোন্ট বিলিভ দেম। আর আমি মনে করি খাটতে থাকো, চোখে পড়লে তুমি ঠিক অফার পাবে, ছেড়ো না জিনিসটাকে। তুমি আজকে ইন্ডিপেন্ডেন্ট অভিনয় করো, ইউটিউব চ্যানেলে করো, কোনো ওয়েব করো, যাই করো না কেন, বা এখন প্রচুর মানুষ নিজেদের ইউটিউব চ্যানেলেও অভিনয় করছে, তাদের এখন ডাক পাওয়াটা অনেক বেশি সহজ, বিকজ ইউটিউবটা এই যে বিভিন্ন ডিরেক্টরস, প্রডিউসার, তারা চেক করে, তারাও দেখে এখন। তো সেই জায়গা থেকে আমার একটাই জিনিস বলার, করতে থাকো, অডিশন এলে জাস্ট একটু যাচাই করো যে জিনিসটা কতটা প্রপার। যদি প্রপার হয় অবশ্যই গিয়ে অডিশন দাও, অডিশন দিতে থাকো, অফার একদিন না একদিন নিশ্চয়ই আসবে। হাল ছেড়ো না, কন্টিনিউ করতে হবে, মানে হচ্ছে না কি করে করব, আর ইজি সাকসেসটা দেখো না। হ্যাঁ, এটা খুব বলার কথা, কারণ এখানে ভালো মানুষও যেমন আছে, খারাপ মানুষও প্রচুর আছে। তাড়াহুড়ো করতে গিয়ে কোথাও ভুল খপ্পরে পড়ে যেও না। একদমই তাই, ঠিক আমি আছে? সেটাই বলছিলাম যে ইজি সাকসেস খুঁজো না, যে ও আমি আজকেই এসছি, নো, করতে থাকো। তোমার যখন টাইম, ওয়েন ইউ হ্যাভ টু ক্লিক, ওয়েন ইউ আর টু গেট আ ব্রেক, তুমি এমনিই পাবে, তোমাকে কিছু করতে হবে না, আই বিলিভ। না, আমি বিশ্বাস করি, খেটে যাও, সময় পাবে। যাক, আমি ডাইভার্ট করে দিলাম, হ্যাঁ, দুঃখিত। না অবশ্যই। এবার মিলি কিভাবে শুরু হলো হ্যাঁ, তারপর? তো মিলি তো ওইভাবে আসা, দেন শুরু। এবং সত্যি কথা বলতে মিলির যে চরিত্রটা আমি করছি, তিতলি রানী,
চরিত্রটা এতটাই সিমিলার আমার সাথে। চঞ্চল কথা বলছে। চঞ্চল শুধু না, মানে বেসিক্যালি আমি যেটা বলছিলাম যে আমি আমার মাকে খুব ভালোবাসি, কিন্তু আমার মায়ের সঙ্গে বাড়িতে সারাদিন ঝামেলা লেগে থাকে। আমি এটা দিদি নাম্বার 1-এ গিয়েও বলেছি। তো সবাই আর কি খুব যে সত্যি কথা বলতে মানে ওই যে মিলি মানে তিতলি রানী দুষ্টুমি করে, মানে বেসিক্যালি আমি খুব অ্যামেচারিস্টিক একটা ভিলেন। আমি ওরকম ভিলেন নই যে চল তোকে দেখে নেব, এরকম নয়। ইনোসেন্স দিয়ে। এক্স্যাক্টলি, বেসিক্যালি আমাদের যে হিরো অর্জুন দা, আমি খুব ভালোবাসি অর্জুন দাকে। মানে ছোটবেলা থেকে অর্জুন দাই আমার প্রাণ, অর্জুন দাই আমার ধ্যান জ্ঞান সমস্ত কিছু। তো অর্জুন দাকে আমাকে পেতেই হবে যেভাবেই হোক না কেন, বাই হুক অ্যান্ড বাই ক্রুক। মানে সেটার জন্যে আমি কি করছি আমার মাথায় থাকে না। আমি মিলিকে খুন করে দিচ্ছি, আমি মিলিকে বস্তা চাপা দিয়ে দিচ্ছি, খুন করার হুমকি দিচ্ছি, আমি ওর খাবারে বিষ মিশিয়ে দিচ্ছি। আমি এটা ভাবছি না যে ওর কিছু হবে না, ওকে ঠিক কেউ বাঁচিয়ে নেবে, কিন্তু দায়টা তো তারপরে আমার ঘাড়ে আসবে। একদম একদম। তখন যে অর্জুন দা আমাকে আরো ঘেন্না করবে, আমি যে সবার চোখে খারাপ হয়ে যাচ্ছি, এটা আমার মাথায় থাকে না। অর্জুন দাকে পেতে হবে, মিলিকে সরাতে হবে, এটা হচ্ছে আমার অবসেশন। হ্যাঁ, মানে আমি অর্জুন দাকে নিয়ে অবসেসড। যে তিতলি রানী ইজ লাইক, আমার সবসময় একটা ডায়লগ থাকে যে অর্জুন দা হচ্ছে তিতলি রানীর দিল কা রাজা, আর তিতলি রানী হচ্ছে অর্জুন দার দিল কি রানী। এটা তিতলি রানীকে হতে হবে। মিলি যেই জায়গাটা বিলং করে, যে কোথা থেকে একটা উড়ে এসে জুড়ে বসে গেল, এই জায়গাটা তো আমার ছিল, আমি কেন ছাড়বো, তুমি বেরো এখান থেকে, আমার দরকার নেই দেখার। অর্জুনদার কি বক্তব্য। আর অর্জুন দা তো মানে তিতলিকে ছোট মানে বোনের মতো দেখে বেসিক্যালি। সো স্যাড লাইফ। তো এটা আমার চরিত্রটা গোটাটাই হচ্ছে ওয়ান সাইডেড লাভ। মানে তিতলি অর্জুনকে পাগলের মতো ভালোবাসে, তো সেটার জন্য সে যা ইচ্ছা করতে পারে। আমি আমাদের টিমকে বলছি, এই যে একটা সুন্দর গল্প আমাদের তোমার শোনাচ্ছে, যে একটা ছেলে তার পেছনে 2-3খানা মেয়ে অবসেশন, এটা মানে রিয়েল লাইফে কেউ ফেস করেছে কি এখানে? কোনো অ্যাঙ্গেল থেকে ভাবতে পারছে এটা, যে খুব লাকি গাই অর্জুন, তারও বলো। সরি। তো না, বেসিক্যালি মিলি কিন্তু প্রথমে অর্জুনকে ভালোবাসতো না। আচ্ছা। মিলি অন্য কারোর ভালোবাসা ছিল, তো সামহাও অ্যাক্সিডেন্টালি ওদের বিয়ে হয়ে যায়। তো সেটা আমার কাছে আরও দুঃখের, যে এই জায়গাটার জন্য আমি ছোটবেলা থেকে মানে বলে না একটু একটু করে ইট পাতলাম যে না অর্জুনদাকে আমার পেতেই হবে। তো হুট করে একটা মেয়ে উড়ে এসে জুড়ে বসে এই জায়গাটা নিয়ে নিল। তো সেটা আমার কাছে প্রচণ্ড একটা হিংসের জায়গা, যে হবে না, এই জায়গাটা আমাকে পেতেই হবে। তো সেটার জন্য আমি নানান কিছু করতে থাকি, সারাদিন দুষ্টুমি করছি, খুনসুটি করছি, কিন্তু আমার এরকম কোনো চাহিদা নেই যে মিলিকে আমাকে মেরে দিতে হবে বা কিছু। অর্জুনদাকে আমার পেতে লাগবে, তাতে আমাকে যা করতে হবে করতে হবে। তো খুব ইন্টারেস্টিং, খুব মিষ্টি, এবং আমার ক্যারেক্টারটা এতটাই সুন্দর, প্রচুর শেডস আছে। আমি যে এই যে অর্জুনদাকে ভালোবাসছি তার একটা শেড, মিলির প্রতি আমার হিংসা তার একটা শেড, অথচ আমি চাইল্ডিশ, আমি কখনো কাঁদছি যে কেন আমার হলো না, আমি কেন মানে কি করলাম। তো দেয়ার আর সো মেনি শেডস ইন মাই ক্যারেক্টার। তো আই এম লাভিং টু ডু ইট, এবং আই এম রিয়েলি থ্যাঙ্কফুল। আর অডিয়েন্সের রিয়াকশন খুব হাই। আমি তোমাকে কিছু কমেন্টস বলছি, যে সেটা হচ্ছে প্রথম অ্যাজ আমি বললাম যে আমি খুব একটা চাউর করিনি, তো সেই জায়গা থেকে এখন যখন আমার ভিডিওসগুলোতে কমেন্ট পড়ে, আমাদের প্রিয় তিতলি রানী এরকম লিখছে মানুষজন, যে তিতলিকে যতটাই হিংসা করি, ও যতটাই খারাপ মেয়ে হোক, দুশ্চরিত্র হোক, তোমার নাচ দেখে তোমার উপর যা রাগ থাকে আমরা সবটাই ভুলে যাই। বাহ, তোমার বিট্রিয়াল। একদমই তাই, মানে তোমাকে দেখে এবং তোমার অভিনয় দেখে এতটাই রাগ হয়, তুমি একটা খারাপ মেয়ে, একটা অসভ্য মেয়ে, কেন চলে যাও না অর্জুনদা আর মিলির মধ্যেখান থেকে? তুমি তো একটা কাঁটা। এটা বিশ্বাস করাতে পেরেছো। একদমই তাই, এবং এটা বিশ্বাস করতে পেরেছি কারণ আমি বিশ্বাস করি যে আমাকে এই জায়গাটা নিতে হবে। একদম। কারণ একটা অভিনেত্রী যখন নিজে বিলিভ করে যে যেই চরিত্রটা আমি করছি, ততক্ষণ না মানুষ সেটা বিলিভ করবে না। আমাকে বিলিভ করতে হবে আমি যেটা করছি। আর এটা আমি কখনোই অভিনয়ের মতো দেখি না। আমি সবসময় ওই জিনিসটা মানে অর্জুনদা আমি সেটের বাইরেও মানে অভিনয়ের বাইরেও আমি ওরকমই অনুভবকে ডাকি আর কি, যে অর্জুনদা। তো এটা আমার মধ্যে খুব ভালোভাবে ইনস্টিল হয়ে গেছে যে আমি সবসময় ইনটু ক্যারেক্টার। এটা খুব ভালো ব্যাপার একজন অভিনেত্রী হিসাবে। আর তুমি যে রেসপন্সটা অডিয়েন্সের থেকে পাচ্ছ, ভীষণ বড় ব্যাপার। সত্যি আমার কাছে এটা অনেক বড়, বিশ্বাস করো, কারণ আমি এখন যত ভিডিওস দিই প্রত্যেকটা ভিডিওতেই এই কমেন্টটাই আসে, আমাদের সুন্দরী তিতলি রানী, মিষ্টি তিতলি রানী,
শ্রীতমাও কেউ লিখে দিল ওপস তিতলি রানী, এবং এটাই সবাই লেখে যে তুমি যে অভিনয়টা করছো সত্যি আমাদের প্রচণ্ড রাগ হচ্ছে তোমাকে হুম। দেখে এবং জ্বলছি, আর তোমার উপর যতটাই খারাপ লাগা তৈরি হচ্ছে তোমার নাচটা দেখে পুরোপুরি আমরা গলে যাচ্ছি। তো এই যে মানে তুমি দুটো জিনিস একসঙ্গে করতে পারছো, একটা অভিনয় দিয়ে মানুষের মনে হুম, একটা ঘেন্না তৈরি করতে হুম, পারছো, রাগ হুম, তৈরি করতে হুম, পারছো, নাচ হুম, দিয়ে একটা সম্মান তৈরি করছো। দুটো করা হ্যাঁ, দুটোই করা খুব কঠিন। তুমি দুটো প্যারালি একসঙ্গে করছো, মানে তুমি চেষ্টা করছি মানে। তুমি অনেকটা সম্মান ডিজার্ভ করো এটার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ব্যাস। তো এইভাবেই মিলির জার্নি চলছে, এবং যেটা বললাম যে জি বাংলা না থাকলে আমি কোনোদিনও এই জায়গায় আসতে পারতাম না, এবং জি এর প্রত্যেকটা মানুষ আমার কাছে আমার মা বাবার জীবন মতো। মানে জি বাংলা। একদমই তাই, জীবন মানে জি বাংলা আমার ফ্যামিলির মতো। আর ফিউচারেও আমি এটাই আশা রাখি যে আমি খুব ভালো কাজ করতে পারবো, এবং যে চরিত্রই করি আমি এইটুকুই চাই যে আমার ইম্প্যাক্টটা পড়ুক অডিয়েন্সের কাছে, এবং নাচটা আমি কোনোদিনও ছাড়তে চাই না। তুমি নিজেকে আগে অভিনেত্রী বলার থেকেও নৃত্যশিল্পী বলতে বেশি কমফোর্টেবল থাকবে? দেখো অবশ্যই নাচটা মানে আমার প্রথম কাছে, ভালোবাসা হ্যাঁ মানুষের। অবশ্যই অবশ্যই, মানে নাচটা আমার কাছে প্রথম ভালোবাসা, কারণ ওটা ছাড়া আমি বাঁচবো না। তবে অভিনয়টা করতে করতে না একটা অদ্ভুত অভিনয়ের প্রতিও আমার আগে ছিল ইচ্ছা, অভিনয় করব, কিন্তু এখন না একটা অভিনয়ের প্রতিও ভালোবাসা তৈরি হয়ে গেছে। মানে করতে ধরো পারে। যেদিন অফ থাকে হুম। সেদিন মনে হয় যে আজকে সিন পেলাম না বড় বড়, হুম। এই যে একটা ফ্লোরে গিয়ে সিন পাচ্ছি, হুম। এত বড় বড় ডায়লগ, একটা যে টেনশন মুখস্থ করছি, এবং সত্যি কথা সিরিয়াল খুব হেক্টিক, হুম। আমরা খুব কম সিনসই মেকআপ রুমে আমরা হাতে পাই আর কি স্ক্রিপ্ট। হুম। অনেক সময় হয় আমরা ফ্লোরে চলে গেছি, আমাদেরই সিন যাবে, হুম। পড়ছি আর করছি, পড়ছি আর করছি। তো সেই যে একটা শেখা, ওই বললাম আবার একটা পিয়ার প্রেশার, হুম। তো সেইটা কোথাও গিয়ে খুব মিস করি কোনো একদিন অফ থাকলেও। তো সেই করতে করতে না একটা এখন অভিনয়ের প্রতিও একটা ভালোবাসা তৈরি হয়ে গেছে। ক্যামেরা মিস করি, ফ্রেম মিস করি, এবং অনেক কিছু শিখছি, বিশ্বাস করো কিভাবে চিট অ্যাঙ্গেল দিতে হবে, অনেক কিছু শেখার তো জানতাম শেষ না। নেই। অনেক, একদমই শেখার শেষ নেই, এবং অনেক শিখছি, অনেক কিছু। আই অ্যাম অন আ লার্নিং প্রসেস, এবং আমি চাই না আমার এই লার্নিং প্রসেসটা কোনোদিনও বন্ধ হোক। না, এটা তখনই বন্ধ হবে যখন তুমি নিজে শেখা বন্ধ করে দেবে। একদমই তাই, এবং আমি বিশ্বাস করি যে শেখার কোনো বয়স হয় না, বয়স নেই, সময় নেই। শেখার কোনো সময় হয় না, এবং প্রত্যেকটা জিনিস থেকে আমরা কিছু না কিছু শিখতে একদম পারি। একদম। কোনো একটা জিনিস খারাপ ঘটলো, তার থেকে আমরা একটা শিখ পেলাম যে এটা আমার করা উচিত ছিল না, তাহলে বোধহয় আমার সাথে এই খারাপটা ঘটতো না। না। একটা লেসন পেলাম, ভালো জিনিস শিখছি, আমার জীবনে কাজে লাগছে এগোবার পথে। হুম। তো শেখার প্রসেসটা ইজ কনস্ট্যান্ট, আর ঠাকুরের কাছে এটুকুই চাই যে যাতে কাজটা করে যেতে পারি, কাজের অভাব না হয়। একদম একদম। তো কাজ থেকে মনে পড়লো, ভবিষ্যতে কাজ বলছিলে, এরপরে আগামী কি কাজ আসছে যদি দেখতে পারি? না, আমাদের অডিয়েন্স যদি বলতে পারো, যদি সিক্রেট না থাকে কিছু। আগামী এখন কিছু রিভিল করছি না অ্যাজ সাচ, আসছে ভালো ভালো কাজ আসছে, এবং আহ, আমাকে যারা ফলো করো তারা জাস্ট ফলো করতে থাকো। আমি যেটা বললাম যে আমি নিরাশ করব না অডিয়েন্সকে, সবসময় আমি এটা চেষ্টা করি যে আমি যাতে কাজের মধ্যে থাকতে পারি, আমার প্রোফাইল বা সোশ্যাল প্ল্যাটফর্মস কখনো যাতে বসে না থাকে। যদি আমি কিছু না করছি তাহলে আমি রিল হোক বা ভিডিও হোক যাতে আমি করতে থাকতে পারি। তো করছি, আহ, বলছি না এখন। নামে জিজ্ঞেস করবো না। কোনো ফিচার ফিল্ম? হ্যাঁ, ফিচার ফিল্ম, প্রপার ফিল্মই করছি, বাহ, এবং কিছু ওয়েবেরও কথা চলছে। কংগ্রাচুলেশনস। এই থ্যাংক জার্নিটা ইউ, দেখে ভালো থ্যাংক ইউ, লাগছে থ্যাংক ইউ। 3 বছরের মধ্যে। তো আহ, এই আর কি। বাহ, তোমার ভবিষ্যতের কাজের জন্য আমাদের তরফ থেকে আরো বেশি শুভকামনা। থ্যাংক তো ইউ। তুমি কি দর্শকদের জন্য কিছু বলতে চাইবে, যারা তোমার গুণগ্রাহী বা যারা তোমার মতোই চেষ্টা করছে কাজে আসার? আমি অ্যাকচুয়ালি বলে দিয়েছি, তাও আমি একবার নাটশেলে বলছি। প্রথমত আমার সমস্ত দর্শককে আমার তরফ থেকে প্রচুর ভালোবাসা, গুরুজনদের আমার প্রণাম, এবং ছোটদের আমার বাই হার্ট লাভ টু অল অফ ইউ। কারণ এতটা যখন তোমরা আমাকে সাপোর্ট করেছো, আশা করছি আহ, আগামী দিনেও আমি যাই করি না কেন, যেই প্রজেক্টই করি না কেন, এইটুকুই আমার চাওয়া যে তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, এবং ভালো কাজই উপহার দেব। তো সাপোর্ট ছাড়া তো আমি তোমাদের কাছ থেকে আর কিছু চাইতে পারি না। ভালোবেসে যেও, সাপোর্ট করে যেও, সাথে থেকো। আর যারা
1%ও আমাকে দেখে ইন্সপায়ার হও বা মনে করো যে শ্রীতমাদির মতো হতে চাই বা হব আগামী ফিউচারে, তাদের এইটুকুই বলবার যে কিপ ওয়ার্কিং হার্ড, কখনো হাল ছেড়ে দিও না। প্রচুর ফেলিয়ার্স আসবে, আমিও প্রচুর ফেলিয়ার্স ফেস করেছি, প্রচুর কাজের কথা হয়নি, এখনও সেটা হয়, কিন্তু সেই জিনিসটা কখনো না নিজের ভিতরে বা নিজের ওই এগিয়ে যাওয়ার পথের যে একটা ডিটারমিনেশন সেটার মধ্যে আসতে দিও না যে এই কাজটা হলো না, কি করব, এটা নয়, এটা হলো না, আরও বেটার কিছু অপেক্ষা করছে, আরও বেটার অপরচুনিটিজ আর ওয়েটিং ফর অল অফ ইউ। আমি এটা বিলিভ করি এবং ঠাকুরের কাছে ভরসা রাখো, নিজের উপর ভরসা রাখো, মা বাবাকে ভালোবাসো, প্রচুর ভালো কাজ আসবে এবং নিজের প্রফেশন নিয়ে স্ট্রং থাকো, ডিটারমাইন্ড থাকো, নিশ্চয়ই খুব ভালো কিছু হবে। এবং আমার তরফ থেকে তোমাদের সকলের জন্য ভালোবাসা, আর তোমরা আমাকে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিও। অল মাই লাভ টু ইউ, থ্যাংক ইউ। খুব সুন্দর আমাদের একটা আড্ডা হলো। আমরা আশা করব তোমার সঙ্গে আমি আবার কোনো বৈঠকখানা আড্ডায় থাকতে পারবো, যেখানে তুমি একদম। তোমার ফিচার ফিল্ম বা কোনো বড় কাজ প্রমোশনে আসবে, সেটা দেখতে পাবো এবং Touch অবশ্যই আমরা wood. একসঙ্গে কাজ করব আশা করি। খুব সুন্দর আমাদের একটা আড্ডা হলো এবং আমরা আমরা অনেক কিছু শিখতে পারলাম। খুব ইন্সপায়ারিং একটা আড্ডা। ভালো থেকো, অন্যদের ভালো লেখো। নমস্কার। নমস্কার, নমস্কার। তাহলে আপনারা দেখলেন একজন ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট যখন কোনো কাজ না পাওয়া অবস্থা থেকে জাস্ট নিজের উপর বিশ্বাস রেখে কি করে নিজের কেরিয়ারটা তৈরি করতে পারে। আপনারা অনেক কিছু শিখলেন এখান থেকে। তাই যেটা শীতমা আপনাদের বললো সেটাই আমিও ওটাকে রিপিট করব কিছুক্ষণের জন্য, যে নিজের উপর বিশ্বাস রাখো, কাজ করতে থাকো, কিছু না কিছু ভালো নিশ্চয়ই হবে তোমাদের সাথে, ঠিক আছে? হাল ছাড়বে না, যাই হয়ে যাক। তো এটাই বলে আর শেষ করছি, আর বেশিক্ষণ বকবক করবো না। খুব সুন্দর একটা আড্ডা গেছে। এই গরমে ভালো থাকবেন। নতুন নতুন আর হ্যাঁ, আমাদের তরফ থেকে অনুরোধ, শীতমার মতোই, শীতমা যেমন শুরু করেছিল, এরকম অনেক ইন্ডিপেন্ডেন্ট আর্টিস্ট শুরু করছে, তাদের প্লিজ পাশে থাকবেন। মানে আপনাদের ভালোবাসাটাই তাদের কাছে সব, আর তাদের কাছে কিচ্ছু নেই। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে সুস্থ রাখবেন। আজকের জন্য আসি, পরের সপ্তাহে আবার আসবো। নমস্কার।